ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে যাত্রীবাহী একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। এদিকে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী ডক্টর ওমর মোহাম্মদের ছবি প্রকাশ করা হয়েছে। বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দিল্লির অন্যতম জনাকীর্ণ এলাকা লালকেল্লা। মুঘল আমলে প্রতিষ্ঠিত দিল্লির লালকেল্লা প্রতিদিন দেখতে যান হাজার হাজার পর্যটক। এর পাশে মেট্রো রেল স্টেশনের ফটকের কাছে সোমবার সন্ধ্যা 6:55 একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। দিল্লি পুলিশ কমিশনার জানিয়েছেন, লালকেল্লার ট্রাফিক সিগন্যালে থেমে থাকা ধীর গতির একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে। গাড়িটিতে যাত্রী ছিল। বিস্ফোরণে আশপাশের আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারী সংস্থাগুলোর সূত্র মতে বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটির মালিক দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা চিকিৎসক ডক্টর ওমর মোহাম্মদ। তিনি সম্প্রতি জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের হাতে ধরা পড়া হোয়াইট কলার সন্ত্রাস দলের সদস্য ছিলেন। বিস্ফোরণের পরই ঘটনাস্থল পরিদর্শন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সব দিক থেকে ঘটনাটির তদন্ত করা হচ্ছে। এদিকে ঘটনা তদন্তে ইতিমধ্যে কাজ শুরু করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড। ট্রাফিক সিগন্যাল পর আমি দিল্লির পুলিশ কমিশনার এবং পুলিশের গোয়েন্দা শাখা প্রধানের সঙ্গে কথা বলেছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যা উঠে আসবে সব প্রকাশ করা হবে জনসম্মুখে। বিস্ফোরণের পরপরই মুম্বাই, কলকাতা, বিহার, পাঞ্জাব সহ দেশটির সবকটি বড় শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তাও জোরদার করেছে পুলিশ। এছাড়া পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তেও হাই অ্যালার্ট জারি করেছে ভারত। এদিকে লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র 50 কিলোমিটার দূরের হরিয়ানার ফরিদাবাদ থেকে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মনিরুজ্জামান বাবু, 71। ভারতের রাজধানী দিল্লিতে এখনও বিপজ্জনক মাত্রায় আছে বাতাসের মান। এতে উদ্বিগ্ন দিল্লির বাসিন্দারা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য বলছে, সোমবার শহরের বাতাসের মান সূচক ছিল 345। একে খুব খারাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাধারণত 0 থেকে 50 পর্যন্ত ভালো এবং 401 থেকে 500 পর্যন্ত গুরুতর হিসেবে রেটিং করা হয়েছে। দূষণের কারণে অনেকে স্বাস্থ্য সমস্যায় পড়ে, যেমন চোখে জ্বালাপোড়া, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট। শীতকালে এই অঞ্চল ঘন কুয়াশায় ঢাকা থাকে, কারণ ঠান্ডা ভারী বাতাসে আটকে থাকে ধূলিকণা, যানবাহনের নির্গমন এবং ধোঁয়া। এতে অনেকের শ্বাসকষ্টের কারণ। ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণে ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। এ সময় অনেককে আটক করেছে পুলিশ। প্রতি বছর শীতের সময় নয়াদিল্লি ও এর আশপাশের এলাকাগুলোকে বিষাক্ত বাতাসের কবল থেকে মুক্তি দিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা। ইন্ডিয়া গেট স্মৃতিস্তম্ভে এ বিক্ষোভে প্রায় সব বয়সী মানুষ অংশ নেন। পুলিশ বারবার আন্দোলনকারীদের ইন্ডিয়া গেট থেকে সরে যন্তর মন্তরে যেতে অনুরোধ জানিয়েছিল, কিন্তু কাজ হয়নি। পরে পুলিশ জানায়, যারা সড়কে যান চলাচল ব্যাহত করার চেষ্টা করেছিল তাদেরই আটক করা হয়েছে। আটকদের মধ্যে কয়েকটি শিশু আছে বলে প্রথমে অনেকে অভিযোগ করলেও পুলিশ তা অস্বীকার করেছে। আটক বিক্ষোভকারীদের পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। 2024 সালের মার্চ থেকে বায়ু দূষণে ইরানে প্রায় 58,975 জন মারা গেছে। গড়ে প্রতিদিন 161 জন মৃত্যুবরণ করেছেন বলে দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। উপস্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইসি বলেছেন, মৃত্যুগুলো হয়েছে 2.5 মাইক্রনের চেয়ে ছোট সূক্ষ্ম কণার সংস্পর্শে আসার কারণে। এই কণা PM 2.5 নামে পরিচিত। বায়ুবাহিত এই ক্ষুদ্র কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে এবং তা শরীরের রক্ত প্রবাহেও প্রবেশ করতে পারে। রাইসি বলেন, 2024 সালে বায়ু দূষণের কারণে মৃত্যুর ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় $17.2 বিলিয়ন বলে অনুমান করা হয়েছিল। দেশের প্রধান শহরগুলোতে সূক্ষ্ম কণার গড় দৈনিক ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি। যুদ্ধবিরতির মাঝেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় এক শিশু সহ 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসের পূর্বাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত 2 ফিলিস্তিনি ইয়েলো লাইন অতিক্রম করে দক্ষিণাঞ্চলে কার্যরত সেনাদের দিকে এগিয়ে আসছিলেন। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ক্রমাগত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে হামাস। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 271 জন নিহত হয়েছে, যার মধ্যে 90%-এরও বেশি বেসামরিক নাগরিক এবং আরও 622 জন আহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত লঙ্ঘন করে গাজায় ত্রাণ সরবরাহেও নিষেধাজ্ঞা জারি রেখেছে ইসরায়েল। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে হত্যার 2টি ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইসলামিক স্টেট IS এর সদস্যরা ওই ষড়যন্ত্র করেছিলেন বলে সিরিয়ার জ্যেষ্ঠ 2 কর্মকর্তা জানিয়েছেন। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ 2 কর্মকর্তা বলেছেন, গত কয়েক মাসে শারার বিরুদ্ধে এইসব হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। 14 বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে ক্ষমতা সুসংহত করার পথে সরাসরি হুমকির মুখে রয়েছেন প্রেসিডেন্ট। দেশটির একাধিক সূত্র বলেছে, প্রেসিডেন্ট আল শারার পূর্ব নির্ধারিত সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল IS। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। এই সময় ট্রাম্প সিরিয়ার উপর আরোপিত কঠোরতম নিষেধাজ্ঞাগুলোর কিছুটা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেগুলোকে কিভাবে আরও জোরদার ও উন্নত করা যায় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে বৈঠকের পর ট্রাম্প বলেন, সিরিয়াকে সফল করতে যা কিছু করা দরকার তাই করা হবে, কারণ এটি মধ্যপ্রাচ্যেরই অংশ। ট্রাম্প আরও বলেন, এখন মধ্যপ্রাচ্যে শান্তি এসেছে যা কেউ আগে দেখেনি। আল শারা হচ্ছেন প্রথম সিরীয় প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউস সফর করেছেন। এদিকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইসলামিক স্টেট IS এর বিরুদ্ধে লড়াইয়ে গঠিত আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে সিরিয়া। কমতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। সরকারি দীর্ঘস্থায়ী শাটডাউন, সেই সঙ্গে নিউ ইয়র্ক সহ 3 অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর তার জনপ্রিয়তার হার অনেকটাই কমে গেছে। নিজ দল রিপাবলিকানদের পাশাপাশি সাধারণ জনগণের সমর্থনও হারাচ্ছেন তিনি। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রচলিত নিয়মনীতি ভেঙে নিজের মতো দেশ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। বাণিজ্য যুদ্ধ, প্রশাসনিক রদবদল, বিশ্ববিদ্যালয়ে তহবিল কাটা, সব জায়গায় ছিল তার কর্তৃত্বের ছাপ। কিন্তু মাত্র 2 দিনে ট্রাম্পের সেই অবাধ ক্ষমতার মূলে নড়াচড়া ফেলেছে রাজনৈতিক ও বিচারিক সিদ্ধান্ত। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কে মেয়র পদে জোহরান মামদানির জয়, ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ডেমোক্র্যাট প্রার্থীদের সাফল্য ট্রাম্প শিবিরে তৈরি করেছে অস্বস্তি। এই জয়ের মাধ্যমে ট্রাম্প বিরোধী মনোভাব আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের দ্রুত সমর্থন হারানোর ইঙ্গিতও দেখা যাচ্ছে সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তার হার 37% নেমে এসেছে, যা তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এখন পর্যন্ত সর্বনিম্ন এবং প্রথম মেয়াদে সর্বকালের সর্বনিম্ন 34%-এর কাছাকাছি। অর্ধেকেরও বেশি যুক্তরাষ্ট্রের মানুষ মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বৈদেশিক বা পররাষ্ট্রনীতি পরিচালনা যুক্তরাষ্ট্রের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে। জরিপে দেখা যায়, ট্রাম্পের জনপ্রিয়তার হার 41%-এ নেমে এসেছে, যাতে চলতি বছরের জানুয়ারিতে নেওয়া জরিপের তুলনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন স্পষ্ট। নির্বাচনের পাশাপাশি ট্রাম্পের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। বিচারকরা জানতে চেয়েছেন, সংবিধান কি সত্যিই প্রেসিডেন্টকে এতটা স্বাধীনতা দেয় যে তিনি এককভাবে বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারেন? আদালতের এই অবস্থান ট্রাম্পের প্রশাসনিক আধিপত্যে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তিনি রাজা নন, তবে তার আগের মন্তব্যেই শোনা গেছে তিনি যা চান তা করার অধিকার আছে। শারমিন স্বপ্না, একাত্তর। বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সংবাদ মাধ্যমটিকে এই সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।
বিবিসির একটি তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য সম্পাদনা নিয়ে বিতর্কের মধ্যে এই মামলার হুমকি দেওয়া হলো। ট্রাম্পের আইনজীবীদের দেওয়া ওই চিঠিতে আগামী শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সংবাদ মাধ্যমটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করে ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। তা না হলে কমপক্ষে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করবেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পকে নিয়ে বিবিসির ওই তথ্যচিত্রের নাম প্যানোরামা। এতে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছিল যে মনে হয় 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থককে বেপরোয়াভাবে উৎসাহিত করেছিলেন তিনি। এই তথ্যচিত্র নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াশিংটন। কোরিয়া উপদ্বীপের পশ্চিম উপকূলের কাছে সাগরে চীনের একটি মাছ ধরা ট্রলার উল্টে 9 ক্রু নিখোঁজ হয়েছেন এমন খবরের পর তল্লাশি অভিযান শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড। দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, জলযানটিতে 11 জন ক্রু ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে থাকা অবস্থায় সেটি উল্টে যায় বলে খবর পাওয়া গেছে। তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য কোস্টগার্ডের 4টি জাহাজ ও একটি উদ্ধারকারী হেলিকপ্টার সহ 3টি আকাশযান মোতায়েন করা হয়েছে। ওই এলাকা দিয়ে যেতে থাকা একটি জাহাজ উল্টে যাওয়া ট্রলারটির 2 ক্রুকে উদ্ধার করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তির বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। চুক্তি স্বাক্ষরের 2 সপ্তাহ পর এমন ঘোষণা এলো। দেশটির সরকারি মুখপাত্র জানান, সিসাকেত প্রদেশে কম্বোডিয়া সীমান্তের কাছে মাইন বিস্ফোরণে কয়েকজন থাই সেনা আহত হওয়ার পরই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্ন ভিরাকুল বলেছেন, তাদের প্রতিরক্ষা কর্মকর্তাদের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।